প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশ্বজুড়ে করোনা ভাইরাস কোভিড-19 মহাদুর্যোগকালীন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ আতিয়ার রহমান, সহযোগী অধ্যাপক ব্যবস্থাপনা, সরকারি এমএম কলেজ যশোর। আজ আমি তোমাদেরকে পাঠদান করব ব্যবস্থাপনা বিষয়ে সম্মান তৃতীয় বর্ষে ট্যাক্সেশন ইন বাংলাদেশ কোর্সটির নবম ক্লাস। ইতিপূর্বে আমরা 8টি ক্লাস নিয়েছি। আমরা আজকে নবম ক্লাস শুরু করব। তাহলে চলো সবাই আমরা আমাদের পাঠদান শুরু করি। তোমাদের সবাইকে আবারও স্বাগতম। যেটা আমি আগে বলেছি, আমি পাঠদান করব তোমাদের ব্যবস্থাপনা সম্মান তৃতীয় বর্ষের ট্যাক্সেশন ইন বাংলাদেশ। আজকে আমাদের আলোচ্য বিষয় গৃহ সম্পত্তি খাতে আয় নির্ণয়, ধারা 24 ও 25। গৃহ সম্পত্তি খাতে কিভাবে আমরা আয় নির্ণয় করব, করযোগ্য আয় বা মোট আয় কিভাবে নির্ণয় করব, সেই বিষয়ে আমরা আজকে কিছু অঙ্ক করে সেটা তোমাদেরকে দেখিয়ে দিব। আশা করি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে বিষয়টি দেখবে এবং শুনবে এবং উপলব্ধি করবে, যেন পরবর্তীতে তোমরা নিজেরাই তোমাদের অঙ্কগুলো সমাধান করতে পারো। এর ইতিপূর্বে আমরা 8 নম্বর ক্লাসে এই সম্পর্কে বিভিন্ন নিয়ম নীতি বিধান এগুলো আলোকপাত করেছি। সেগুলো আগে পাঠ করার পরে কিন্তু তোমরা এই ক্লাসে মনোযোগ দিবে, কারণ আগের ক্লাস যদি তোমরা ঠিকমতো না করো তাহলে কিন্তু এই ক্লাসটা বুঝতে পারবে না, সমস্যা হবে। তাহলে আমরা আমাদের অঙ্কের সমাধান করা শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ এখানে একটি অঙ্ক তুলে ধরা হয়েছে। সেলিম সাহেবের বনানীতে দোতলা একটি বাড়ি আছে। তিনি একটি ফ্লোরে থাকেন এবং অন্যটি একজন বিদেশি ভাড়াটিয়ার নিকট মাসিক ৭৫,০০০ টাকায় ভাড়া দেন। তার মানে সেলিম সাহেবের বনানীতে একটা দোতলা বাড়ি আছে, তিনি একটা ফ্লোরে থাকেন আর একটা ফ্লোর ভাড়া দেন একটা বিদেশি ভাড়াটিয়ার কাছে। মাসে ভাড়া হলো ৭৫,০০০ টাকা। বাড়িটির পৌর মূল্য ২০ লক্ষ টাকা। পৌরসভায় বাড়িটির বার্ষিক মূল্য বা পৌর মূল্য নির্ধারণ করেছে, যে ভাড়া মূল্য সেটা ২০ লক্ষ টাকা। ২০১৮-১৯ আয় বর্ষে গৃহ খাতে নিম্নোক্ত খরচ সম্পাদিত হয়। ২০১৮-১৯ আয় বর্ষে ওই বাড়ির পিছনে নিম্নোক্ত খরচ সম্পাদিত হয়েছে। কি কি হয়েছে? মেরামত খরচ ১,৮০,০০০ টাকা, পৌর কর ৩০,০০০ টাকা, অগ্নিবীণ প্রিমিয়াম ১২,০০০ টাকা, নৈশ প্রহরীর বেতন ৩০,০০০ টাকা, বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় ২৫,০০০ টাকা। চলতি বছরে জনাব সেলিম হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ১২% সুদে ২০ লক্ষ টাকা ঋণের মধ্যে ৩ লক্ষ টাকা কিস্তি পরিশোধ করেন। চুক্তি অনুযায়ী মালিককে ভাড়াটিয়ার পানি ও গ্যাস বিল বাবদ প্রতি বছর ৬০,০০০ টাকা পরিশোধ করতে হয়। চুক্তি অনুযায়ী মালিককে ভাড়াটিয়ার পানি ও গ্যাস বিল বাবদ প্রতি বছর ৬০,০০০ টাকা পরিশোধ করতে হয়। ২০১৯ সালের ৩০ জুন তারিখে সমাপ্ত বছরে গৃহ সম্পত্তি খাতে আয় নির্ণয় করো। তাহলে তোমরা একটু খেয়াল করো, এখানে বাড়িটি ছিল দোতলা, একতলায় তিনি থাকেন আর একটা ফ্লোর ভাড়া দিয়েছেন। তাহলে আমরা কিন্তু সবকিছু নির্ণয় করব ওই অর্ধেক হিসাবে। যে সমস্ত খরচ হয়েছে সমস্ত খরচ অর্ধেক হবে, যেহেতু পুরো বাড়িটির খরচ এখানে তুলে ধরা হয়েছে, কিন্তু একটি ফ্লোরে নিজে থাকেন আর একটি ফ্লোর যেহেতু ভাড়া দিয়েছেন, তাহলে ভাড়া যখন আমরা অনুমোদন যোগ্য খরচ বের করব তখন সমস্ত অনুমোদিত খরচের অর্ধেক হিসেবে যাবে, কারণ পুরা বাড়িটি তিনি ভাড়া দেননি। একটি ফ্লোরে নিজে থাকেন আর একটি ফ্লোর ভাড়া দিয়েছেন, যেহেতু অর্ধেক ভাড়া দিয়েছেন সুতরাং অনুমোদনযোগ্য খরচও অর্ধেক আসবে, সেটা তোমরা খেয়াল করবে। আর আরেকটা বিষয় খেয়াল করবে, যখন আমরা কি করবো, এটা ভাড়াটিয়ার বিদেশি একজন ভাড়াটিয়ার কাছে বাড়ি দিয়েছে, তার মানে আবাসিক হিসেবে, এটা কিন্তু বাণিজ্যিক নাই। তাহলে আবাসিক যখন ভাড়া দেবে তখন আমাদের অনুমোদনযোগ্য খরচ হচ্ছে মেরামত রক্ষণাবেক্ষণ, যেটা অনুমোদনযোগ্য খরচ আমরা তখন লিখি বার্ষিক মূল্যের 25%। আর যদি বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেয় তাহলে বার্ষিক মূল্যে 30%, সেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। আর এখানে আমরা যখন মেরামত রক্ষণাবেক্ষণ খরচ দিব 25% বা 30%, তখন খেয়াল করতে হবে সেগুলোর ভিতরে কি কি চলে আসে। তার ভিতরে চলে আসে, যখন এখানে আমাদের যে অঙ্কগুলো আছে তার ভিতরে আমাদের সেগুলোর ভিতরে চলে আসবে কোনটা, মেরামত খরচ চলে আসবে, নৈশ প্রহরীর বেতন চলে আসবে, পৌর কর আলাদা, অগ্নিবীমা প্রিমিয়ামটা আলাদা আসবে। আর বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এটা শুধু 1 বছরের জন্য না, এটা দীর্ঘমেয়াদী, এই জন্য এটা অনুমোদনযোগ্য খরচ না।
তাহলে আরেকটা কি আছে, 20 লক্ষ টাকা ঋণের মধ্যে 3 লক্ষ টাকা তিনি কিস্তি পরিশোধ করেন। ঋণের কিস্তি পরিশোধ এটাও আমাদের এর মধ্যে অনুমোদনযোগ্য খরচ নয়, তবে ঋণের সুদ হলো অনুমোদনযোগ্য খরচ, সেটা তোমরা পূর্বের ক্লাসে নিশ্চয়ই দেখেছো। আরেকটা বিষয় কি উল্লেখ আছে, চুক্তি অনুযায়ী মালিককে ভাড়াটের পানি ও গ্যাস বিল বাবদ প্রতি বছর 60 টাকা পরিশোধ করতে হয়। মালিক পরিশোধ করে ভাড়াটিয়ার বিল। তাহলে মালিক যদি ভাড়াটিয়ার কোনো বিল পরিশোধ করে তাহলে কি হয়, ভাড়াটিয়ার কাছ থেকে যে ভাড়া পায় সেখান থেকে যে খরচটা তিনি মালিক করেছেন সেটা বাদ যায়। আর অন্যদিকে মালিকের খরচ যদি ভাড়াটিয়া বহন করে তাহলে সেক্ষেত্রে ভাড়া মূল্যের সাথে যোগ করতে হয়। তাহলে এখানে চুক্তি অনুযায়ী মালিককে ভাড়াটিয়ার পানি ও গ্যাস বিল বাবদ প্রতি বছর 60,000 টাকা পরিশোধ করতে হয়। ভাড়াটিয়ার খরচ বহন করে মালিক, তাহলে যে ভাড়া সে পাইলো সেখান থেকে এটা বাদ দিয়ে দেখাতে হবে, মানে ভাড়া তার কমে গেল। তাহলে আসো আমরা অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। তোমরা দেখো, আমাদের কি ছিল, করদাতা জনাব সেলিম, আয় বর্ষ ছিল 2018-19, কর বর্ষ আছে 2019-20, গৃহ সম্পত্তি খাতে আয় নির্ণয়। আমরা কি করছি, আয়ের খাত ও বিবরণ, টাকা টাকা টাকা, টাকার ঘর 3টা, আর আমরা এখানে দেখাইছি আয়ের খাত ও বিবরণ। প্রথমে হচ্ছে গৃহ সম্পত্তি খাতে আয়, আগে আমরা আয় লিখবো, তার থেকে ব্যয় বাদ দিব, বাদ দেওয়ার পরে অনুমোদনযোগ্য ব্যয় বাদ দেওয়ার পরে আমাদের গৃহ সম্পত্তি খাতে মোট আয় কত হবে বা করযোগ্য আয় কত হবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে প্রথমে আমরা আয় দেখাবো, আয় থেকে আমরা অনুমোদনযোগ্য খরচ বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে দিলে যেটা থাকবে সেটাই আমাদের গৃহ সম্পত্তি খাতে আয় বা করযোগ্য আয়। তাহলে আসো ভাড়া দেওয়া অংশ হতে আয়, যেহেতু আমাদের এখানে দুইটা অংশ ছিল গৃহটির, একটি অংশে মালিক নিজে থাকেন আর একটি অংশ ভাড়া দিয়েছে। তাহলে ভাড়া অংশ থেকে ভাড়া পাওয়া যাচ্ছে কত, প্রতি মাসে 75,000 টাকা। তাহলে প্রতি মাসে যদি 75,000 টাকা হয় তাহলে বছরে কত, বছরে 12 মাস, 12 দিয়ে গুণ করো, 12 দিয়ে যখন আমরা গুণ করলাম তখন 75,000 গুণ 12 আমাদের হলো 9 লক্ষ টাকা। তারপরে কি আছে বাদ, ওইটা আমরা দেখালাম যেটা আগে বললাম যে মালিক কর্তৃক বহনকৃত ভাড়াটিয়ার খরচ, ভাড়াটিয়ার পানি গ্যাস বিল বাবদ যে মালিক পরিশোধ করেছে 60,000 টাকা, তাহলে মালিক বহন করেছে ভাড়াটিয়ার খরচ, যখন মালিক ভাড়াটিয়ার খরচ বহন করবে তখন সেটা বাদ যাবে, তাহলে সেটা আমরা বাদ দিলাম 60,000 টাকা, যে বাদ মালিক কর্তৃক বহনকৃত ভাড়াটিয়ার খরচ 60,000 টাকা। বাদ দেওয়ার পরে থাকলো আমাদের 8,40,000 টাকা। আর কি ছিল, পৌর মূল্য ছিল, ওই বাড়িটির পৌর মূল্য নির্ধারণ করা হয়েছিল 20 লক্ষ টাকা। তাহলে বাড়িটির পৌর মূল্য 20 লক্ষ টাকা ছিল, কিন্তু বাড়িটি যেহেতু অর্ধেক ভাড়া দেওয়া হয়েছে তাহলে পৌর মূল্য আসবে অর্ধেক, যেহেতু পুরো বাড়িটি ভাড়া দেওয়া নাই, এক অংশ মালিক থাকেন আর 100 ভাড়ি দেওয়া, তাহলে 20 লক্ষ ভাগ 2, তাহলে এক অংশ আসলো 10 লক্ষ টাকা। এখন আমরা জানি কি, প্রাপ্ত ভাড়া আর হচ্ছে পৌর মূল্য দুটির মধ্যে যেটি বড় হবে সেটি হবে বার্ষিক মূল্য। তাহলে আমাদের ভাড়া মূল্য ছিল হচ্ছে 8,20,40,000 টাকা, আর পৌর মূল্য নির্ধারণ করা হয়েছে 10 লক্ষ টাকা। তাহলে এই দুটোর মধ্যে বড় 10 লক্ষ টাকা, তাহলে বার্ষিক মূল্য হচ্ছে বড়টি, বার্ষিক মূল্য বড়টি হচ্ছে 10 লক্ষ টাকা। তাহলে আমরা 10 লক্ষ টাকা আমরা বাড়ির থেকে আয় যেটা সেটা পেয়ে গেলাম, বাড়ির বার্ষিক মূল্য হলো 10 লক্ষ টাকা পেয়ে গেলাম। এর বাদ অনুমোদনযোগ্য খরচ, কি কি খরচ অনুমোদনযোগ্য আছে, এখানে আর একটা বিষয় খেয়াল রাখবো, যেহেতু আমরা এখানে কি করছি, পৌর মূল্য অর্ধেক করে তারপর নিয়েছি, যেহেতু বাড়িটি অর্ধেক ভাড়া দেওয়া আছে, আয়টা অর্ধেক নিয়েছি, সুতরাং এখানে আমরা অনুমোদনযোগ্য খরচকেও সব অর্ধেক করে ফেলবো। তাহলে এবার আসো বাদ অনুমোদনযোগ্য খরচ, প্রথমে আমাদের কি ছিল, মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ। আমরা জানি যে যদি আবাসিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয় তাহলে আবাসিক উদ্দেশ্যে ভাড়া দিলে কি হয়, যে আমরা বার্ষিক মূল্য যেটা পাই সেটার উপরে 25% হলো অনুমোদনযোগ্য খরচ। আর যদি বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দিই তাহলে আমরা এখানে যেটা বার্ষিক মূল্য পাবো তার 30% হবে অনুমোদনযোগ্য খরচ। যেহেতু এটি একটা বিদেশি ব্যক্তির কাছে ভাড়া দিয়েছে, এটা যে ভাড়া আবাসিক ভাড়া হিসেবে, তাহলে অনুমোদনযোগ্য খরচ হবে আমাদের 25%। তাহলে বার্ষিক মূল্য সবসময় খেয়াল করবো, এই বার্ষিক মূল্য যেটা আমরা পাবো তার উপরে অনুমোদনযোগ্য খরচ। তাহলে বার্ষিক মূল্য আমরা পেয়েছি এখানে, এই যে বার্ষিক মূল্য বড়টি দেখে রাখছি 10 লক্ষ টাকা, তাহলে এই 10 লক্ষ ইন্টু 25%, তাহলে মেরামত রক্ষণাবেক্ষণ বাবদ খরচ হলো 2,50,000। তারপরে আসো আমাদের, আমরা যদি একটু পিছনে যাই অঙ্ক দেখে আসি, তারপরে কি ছিল, আমাদের পৌর কার ছিল, তাহলে পৌর কার ছিল 30,000, তাহলে অর্ধেক আসবে 15,000। অগ্নি বীমার প্রিমিয়াম ছিল 12,000, তাহলে অর্ধেক আসবে 6,000। নৈশ প্রহরীর বেতন, এটা হলো মেরামত রক্ষণাবেক্ষণ, তোমরা আগের ক্লাসে দেখবা মেরামত রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত কি কি খরচ আছে, তার ভিতরে কিন্তু নৈশ প্রহরীর বেতন, বিদ্যুৎ পাম্প, লিফটম্যান, গেটম্যান, সবার বেতন পড়ি যা আছে সেগুলো কিন্তু ওর ভিতরে আইন খরচ, সেগুলো হচ্ছে মেরামত রক্ষণাবেক্ষণের ভিতরেই চলে যায়। যখন আমরা মেরামত রক্ষণাবেক্ষণ দেবো তার ভিতরে কিন্তু ওই খরচগুলো ইনক্লুডেড হয়ে যাবে।
তাহলে এগুলো খেয়াল করো। তাহলে ওখানে পৌর মূল্যটা আসবে, অগ্নিবিমার প্রিমিয়াম আসবে, নৈশ প্রহরীর বেতন, এটা মেরামত রক্ষণাবেক্ষণের ভিতরে চলে গেছে। বৈদ্যুতিক সংস্থাপন বা এটা আসবে না, এটা হলো মূলধন জাতীয় ব্যয়। এর ফলাফল দীর্ঘদিন ধরে পাওয়া যায়, শুধুমাত্র 1 বছরের জন্য না। তাহলে আমরা এখানে দুটো পাচ্ছি, পৌর করে আর অর্ধেক আসবে, অগ্নিবিমার প্রিমিয়াম অর্ধেক আসবে। আর একটা হচ্ছে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে 12% সুদে 20 লক্ষ টাকা ঋণের মধ্যে এত টাকা কিস্তি পরিশোধ। কিস্তি কত টাকা দিল সেটা হেডেক না, আসলে ঋণ নিয়েছে কত পার্সেন্ট সুদে, সেই সুদের হার বের করে আমরা 1 বছরের সুদ কত বের করবো। যদি সুদ, যেহেতু আমরা ভাড়াটি বাড়িটি অর্ধেক ভাড়া দিয়েছি, তাহলে সুদও আসবে অর্ধেক। যদি পুরা ভাড়া দিতাম তাহলে পুরো সুদ আসতো। তাহলে তোমরা পরের পর্যায়ে আসো। হ্যাঁ, এই যে খেয়াল করো, পৌর কর 30,000 ছিল, ভাগ 2, তাহলে 15,000 টাকা। অগ্নিবিমার প্রিমিয়াম ছিল 12,000 টাকা, তাহলে ভাগ 2 অর্ধেক 6,000 টাকা। ঋণের সুদ 20 লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন 12% হারে, তাহলে 20 লক্ষ টাকা ঋণ 12% হারে যত হয় 2 লক্ষ 12 দুগুণে 24, 2,40,000 ভাগ 2 করলে থাকলে 1,20,000 টাকা। এই মিল আমাদের মোট খরচ হয়ে গেল। তাহলে এই বাড়ির পাশে পিছনে অনুমোদনযোগ্য খরচ হয়েছে কত, এই চারটে যোগ করলে আছে 3,91,000 টাকা। আর আমাদের বার্ষিক মূল্য ছিল 10 লক্ষ টাকা। এই অনুমোদনযোগ্য খরচ বাদ দিয়ে দাও, বাদ দেওয়ার পরে থাকলো 6,09,000 টাকা। তাহলে 6,09,000 টাকা। আর আবাসিক অংশ থেকে যে আয় সম্পূর্ণ অকার্যত, তার আমাদের বার্ষিক মূল্য নির্ণয় করার কোনো প্রয়োজন নাই। এটা এখানে লেখলো হয়, না লেখলো কোনো সমস্যা নাই। তাহলে তারপরে আমরা একটু লিখে দেখাই দিয়েছি যে আবাসিক অংশ হতে আয় সম্পূর্ণ অকার্যত, কিছুই আসেনি আবাসিক থেকে, যেহেতু সম্পূর্ণ অকার্যত সুতরাং তার আয় নির্ণয় করারও কোনো প্রয়োজন নাই, এবং এই অংশটা না লিখলেও তেমন কোনো সমস্যা নাই। তাহলে এখানে আসে গেল আমাদের 6,09,000 টাকা, আর আবাসিক থেকে কোনো আসবে না। তাহলে মোট 6,09,000 টাকা, এটা হলো গৃহ সম্পত্তি খাতে মোট আয়। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, একেবারে সহজ জিনিস যে আমরা প্রথমে ভাড়া মূল্য আর কি করব, তার সাথে বের করব পৌর মূল্য, দুটোর মধ্যে যেটি বড় সেটা নিব, সেখান থেকে অনুমোদনযোগ্য খরচগুলো বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলে আমরা গৃহ সম্পত্তি খাতে কত আয় হলো সেটা আমরা সহজেই পেয়ে যাবো। ঠিক আছে, নেক্সট আসো। পরবর্তীতে খেয়াল করো, আরেকটি অঙ্ক আমরা এখানে তুলে ধরেছি, 2 নম্বর অঙ্ক। মিস্টার জামাল চৌধুরীর উত্তরায় একটি দোতলা বাড়ি আছে, এটাও একটা দোতলা বাড়ি। তিনি প্রথম তলায় পরিবার নিয়ে বসবাস করেন এবং অন্য তলাটি সরকারি কর্তৃপক্ষের নিকট মাসিক 32,000 টাকায় ভাড়া দেন। তাহলে তিনি প্রথম তলায় পরিবার নিয়ে বসবাস করেন, আর অন্য তলাটি, তার মানে দ্বিতীয় তলাটি সরকারি কর্তৃপক্ষের নিকট মাসিক 32,000 টাকা ভাড়া দেন। সরকারি কর্তৃপক্ষ 5% কর কর্তন করার পর তাকে ভাড়া পরিশোধ করেন। ভাড়াটির পৌরমূল্য, বাড়িটির পৌরমূল্য 8,40,000 টাকা। বাড়িটি যে পৌরমূল্য আছে সেটা আছে 8,40,000 টাকা। তাহলে এখানেও আমাদের সবকিছু অর্ধেক হিসাব করতে হবে, কারণ তোমরা খেয়াল করো যে এখানে আমাদের বাড়িটি ছিল দোতলায়, একতলা তিনি নিজে থাকেন, আর একটি তলা ফ্লোর তিনি ভাড়া দিয়েছেন। তাহলে যেহেতু একটি ফ্লোর ভাড়া দিয়েছেন, তো সেখান থেকে যেহেতু আমরা আয় নেব, সুতরাং খরচও আমরা সেখান থেকে অর্ধেক নেব, অনুমোদনযোগ্য খরচ। তাহলে আরেকটা জিনিস এখানে খেয়াল করো যে সরকারি কর্তৃপক্ষের কাছে 32,000 টাকা ভাড়া দেন। সরকারি কর্তৃপক্ষ 5% কর কর্তন করার পর তাকে ভাড়া পরিশোধ করে। 5% কর কর্তন করার পরে ভাড়া পরিশোধ করেছে, কিন্তু কত টাকা দিয়েছে সেটা দেয়নি। তার মানে নিট ভাড়া কত সেটা এখানে দেওয়া নেই। যদি নিট ভাড়া দেওয়া থাকতো তাহলে নিট ভাড়ার সাথে কর কত কেটেছে সেটা যোগ করা হতো, কিন্তু যেহেতু নিট ভাড়া দেয় নেই, বলা আছে যে 32,000 টাকায় ভাড়া দেন। সরকারি কর্তৃপক্ষ 5% কর কেটে রেখে ভাড়া পরিশোধ করেন, কিন্তু 5% কেটে রেখে কত টাকা ভাড়া পরিশোধ করেন সেটার এখানে কোনো উল্লেখ নাই। সুতরাং এখানে আমাদের যে নিট যেহেতু নাই, নিট ভাড়া থাকলে সেটাকে আমরা মোটাঙ্কিত করতাম। যেহেতু নিট নাই, মোট ভাড়াটাই 32,000 টাকা, সেটাকে ধরে নিয়ে আমরা অঙ্ক করব। তাহলে তোমরা এখানে খেয়াল করবা, কিন্তু যদি বলা থাকলো 5% কর কর্তন করার পর এত টাকা ভাড়া দিয়ে পরিশোধ করেন, তাহলে সেইটা হতো নিট ভাড়া, সেটাকে আমরা মোটাঙ্কিত করতাম। কিন্তু যেহেতু এখানে 5% কর কর্তন করার পর ভাড়া পরিশোধ করেন, কিন্তু কত টাকা পরিশোধ করেন সেটা উল্লেখ করা নেই, কিন্তু বাড়িটি 32,000 টাকায় ভাড়া দেওয়া আছে সেই কথাটা বলা আছে, তাহলে এইটাই মোট ভাড়া। এইটাকে আমরা মাসিক ভাড়া ধরে বছরের ভাড়া বের করব। আর পৌর মূল্য এত টাকা, যেহেতু অর্ধেক ভাড়া দিয়েছেন তাহলে অর্ধেক কত, এই দুটির মধ্যে যেটি বড় সেটা হবে আমাদের বার্ষিক মূল্য। এখানে কি বলেছে, 2018-19 অর্থ বছরে গৃহে নিম্নোক্ত খরচগুলো সম্পন্ন হয়। কি কি খরচ? মেরামত খরচ 25,000 টাকা, পৌর কর 11,000 টাকা, বীমা প্রিমিয়াম 8,000 টাকা, আইন খরচ 6,000 টাকা, নিচতলা পরিবর্তন খরচ 22,000 টাকা। 19 সালে 30 জুন তারিখে গৃহ সম্পত্তি খাতে মোট আয় নির্ণয় করো। তাহলে এখানে খরচগুলোর ভিতরে একটা বিষয় খেয়াল করো তোমরা, মেরামত খরচ, এটা আমরা সবসময় লিখবো মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ। মেরামত ও রক্ষণাবেক্ষণের ভিতরে কোনগুলো চলে আসবে?
পৌর করের ভিতরে আসবে না, বীমা প্রিমিয়াম আসবে না, আইন খরচ আসা যাবে। আইন খরচ হচ্ছে রক্ষণাবেক্ষণের ভিতরে পড়ে, মেরামত রক্ষণাবেক্ষণ একটা বাড়ি, রক্ষণাবেক্ষণের ভিতরে আইন খরচটা চলে আসে। তাহলে যখন আমরা আইন খরচ আর আলাদা দেখাবো না, মেরামত রক্ষণাবেক্ষণের ভিতরে চলে আসবে। নিচতলার পরিবর্তন খরচ, পরিবর্তন খরচ মানে সম্প্রসারণ করেছে, বর্ধিত করেছে, তাহলে সেটা কিন্তু এটা দীর্ঘমেয়াদী মূলধন জাতীয় ব্যয়, এটা কিন্তু আমাদের অনুমোদনযোগ্য খরচ হবে না। আমরা কোনো মূলধন জাতীয় ব্যয় সেটা অনুমোদনযোগ্য খরচ হিসেবে দেখাতে পারি না। তাহলে আমরা মেরামত রক্ষণাবেক্ষণ দেখাবো, পৌর কর দেখাবো, পৌর করের অর্ধেক আসবে, বীমা প্রিমিয়াম এর অর্ধেক আসবে। তাহলে এইগুলো আসলেই হয়ে গেল ছোট অঙ্ক। তাহলে আসো আমরা এটা সমাধান করার চেষ্টা করি। ভাড়া মূল্য হচ্ছে প্রতি মাসে 32,000 টাকা, তাহলে 12 দিয়ে গুণ করবো। আর পৌর মূল্য হচ্ছে 8,40,000 টাকা, তার অর্ধেক আমরা নিব। তাহলে আমাদের করদাতা ছিল মিস্টার জামাল চৌধুরী। আয় বর্ষ 2018-19, কর বর্ষ 2019-20, গৃহ সম্পত্তি খাতে আয় নির্ণয়। তাহলে আমরা একই রকম ঘর কেটেছি, যে আয়ের খাত বিবরণ, টাকা টাকা এবং টাকা। তাহলে গৃহ সম্পত্তি খাতে আয় ধারা 24, ভাড়া দেওয়া অংশ হতে আয়, ভাড়া মূল্য 32,000 টাকা ছিল মাসিক, তাহলে 12 মাসে কত হয়, 12 দিয়ে গুণ করলাম 3,84,000 টাকা। তারপরে আছে কি, পৌর মূল্য ছিল 8,40,000 টাকা, যেহেতু অর্ধেক ভাড়া দিয়েছে বাড়িটি, তাহলে অর্ধেক আসবে পৌর মূল্য। পৌর মূল্য কিন্তু পুরো বাড়িটির উপরে নির্ধারণ করে। তাহলে এখন আমাদের অর্ধেক নিব, যেহেতু আমরা ভাড়া দিয়েছি অর্ধেক, তাহলে 8,40,000 ভাগ 2, তাহলে 4,20,000 টাকা। এখন বার্ষিক মূল্য কত হবে, যেটি বড়, তাহলে বার্ষিক মূল্য হচ্ছে যেটি বড় 3,84,000 এবং 4,20,000, এই দুটির মধ্যে বড়টি হলো 4,20,000 টাকা। ঠিক আছে। এবার বাদ অনুমোদনযোগ্য খরচ। অনুমোদনযোগ্য যখন খরচ আমরা ধরবো, তখন সবসময় খেয়াল করতে হবে এই যে আমাদের বার্ষিক মূল্যের উপরে। এটা সরকারি কর্তৃপক্ষের উপর ভাড়া দিয়েছে। সরকারি কর্তৃপক্ষ কোনো বাণিজ্যিক সংস্থা, আমাদের বলা ছিল স্কুল, কলেজ, মেডিকেল, ইউনিভার্সিটি, এর কোনো বিদেশি এনজিও, এরকম তোমাদের একটা চার্ট আগের ক্লাসে দেওয়া আছে, তোমরা খেয়াল করবা। সেই চার্ট মোতাবেক যদি ভাড়া প্রদান করা হয়, তাহলে সেটা বাণিজ্যিক ভাড়া হিসেবে বোঝাবে। তাহলে বাণিজ্যিক ভাড়া হিসেবে যখন বোঝাবে, তখন আমরা মেরামত রক্ষণাবেক্ষণ খরচ দেখাবো বার্ষিক মূল্যের 30%। তাহলে এটা আমাদের সরকারি কর্তৃপক্ষের কাছে ভাড়া দিয়েছে। তাহলে যেহেতু সরকারি কর্তৃপক্ষের কাছে ভাড়া দিলে সেটা হলো বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয়। তাহলে যখনই বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া হবে, তখন সেটা হবে কি, বার্ষিক মূল্যের 30% হলো অনুমোদনযোগ্য খরচ। তাহলে আমরা বাদ দেবো মেরামত রক্ষণাবেক্ষণ খরচ। তাহলে 30% কোনটার, এই যে আমাদের বার্ষিক মূল্য হয়েছে 4,20,000, তাহলে 4,20,000 ইন্টু 30% করলে কত হলো, 1,26,000 টাকা। তারপরে আর কি ছিল, পৌর কর ছিল আমাদের 11,000 টাকা। তাহলে পৌর কর 11,000 টাকা যেহেতু ছিল, সেটা আমাদের অর্ধেক আসবে, যেহেতু বাড়িটির অর্ধেক ভাড়া দেওয়া হয়েছে, তাহলে অর্ধেক করলে 5,500 টাকা। বীমা প্রিমিয়াম ছিল 8,000 টাকা, সেটারও অর্ধেক আসবে 4,000 টাকা। তাহলে মোট খরচ হলো কত, 1 লাখ। এই তিনটে যদি যোগ করো, এই তিনটে যোগ করলে আমাদের 11-15, তার মানে 1,35,500 টাকা। 1,35,500 টাকা অনুমোদনযোগ্য ব্যয়। এটা বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে আসলে আমাদের 2,84,500 টাকা। আর আবাসিক অংশ থেকে আয় সম্পূর্ণ অকার্যত, সে আয়টা কোনো আয় আসবে না, গণনায় আসবে না, যেটা আমরা এখানে দেখাতেও পারি, নাও পারি। তাহলে আসলো 2,84,500 টাকা। গৃহ সম্পত্তি খাতে মোট আয় 2,84,500 টাকা। তোমরা ব্যাকে যে আরেকটু দেখে নিতে পারো, এই যে আমাদের ছিল কি, মেরামত খরচ, এটা আমরা মেরামত রক্ষণাবেক্ষণের ভিতরে চলে যাই, মেরামত খরচ চলে যায়, আইন খরচ চলে গেছে, এই দুটো খরচ চলে গেছে। আর কি হচ্ছে, বীমা প্রিমিয়ামের অর্ধেক এসেছে, আর একটা কি ছিল, পৌর করের অর্ধেক এসেছে। তাহলে পৌর করের অর্ধেক, বীমা প্রিমিয়ামের অর্ধেক, আর আইন খরচ হচ্ছে মেরামত রক্ষণাবেক্ষণের ভিতরে চলে গেছে। আর নিচতলার পরিবর্তন খরচ, এটা মূলধন জাতীয় ব্যয়, এটার কোনো ব্যয় অনুমোদনযোগ্য খরচ নাই, সেটা আসবে না। তোমরা আরেকবার একটু খেয়াল করে নাও। তাহলে আমাদের ভাড়া মূল্য ছিল 32,000 টাকা মাসে, তাহলে বছরে আমরা 12 দিয়ে গুণ করেছি। আর পৌর মূল্য ছিল 8,40,000 টাকার ভাড়া, মানে পুরা বাড়িটি। তাহলে বাড়িটি যেহেতু অর্ধেক ভাড়া দিয়েছে, তাহলে অর্ধেক আমাদের পৌর মূল্য নিতে হবে, অর্ধেক নেওয়ার পরে এই দুটোর মধ্যে বড়টি হলো যেটা, সেটা হলো আমাদের বার্ষিক মূল্য। তাহলে বার্ষিক মূল্য হলো 4,20,000। অনুমোদনযোগ্য খরচ হচ্ছে মেরামত রক্ষণাবেক্ষণ 4,20,000 30%। কেন 30%? এটা হলো বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয়েছে, সরকারি কর্তৃপক্ষের কাছে ভাড়া দিয়েছে। সরকারি কর্তৃপক্ষের কাছে যখন ভাড়া দেওয়া হবে, তখন সেটা বাণিজ্যিক ভাড়া। বাণিজ্যিক ভাড়ার ক্ষেত্রে অনুমোদনযোগ্য খরচ হলো 30%, মেরামত রক্ষণাবেক্ষণ বিষয় বাবদ। আর পৌর কর ছিল 11,000, 2 দিয়ে ভাগ করলাম 5,500, বীমা প্রিমিয়াম 8,000 ছিল, 2 দিয়ে ভাগ করলাম 4,000। তাহলে মোট আমাদের অনুমোদনযোগ্য ব্যয় 1,35,500, আর আমাদের বার্ষিক মূল্য ছিল
4,20,000, এই দুটোতে বিয়োগ করে 2,84,500, এটা গৃহ সম্পত্তি খাতে আমাদের আয় 2,84,500 টাকা। পরবর্তীতে দেখো 3 নম্বর যে অঙ্কটি আমাদের আছে, নম্বর যে অঙ্কটি আমাদের বলা আছে, জনাব ফজলে হোসেন একটি দ্বিতল বাড়ির মালিক। তিনি সপরিবারে উক্ত ভবনের নিচতলায় বসবাস করেন এবং দ্বিতীয় তলায় একজন ব্যাংকারকে মাসিক 50,000 টাকায় ভাড়া দেন। ব্যাংকার পৌরকর বাবদ বার্ষিক 5,000 টাকা পৌরসভাকে প্রদান করে। পৌরকর বাবদ 5,000 টাকা প্রদান করে কে? ব্যাংকার, মানে ভাড়াটিয়া প্রদান করছে। তাহলে পৌরকর দেওয়ার কথা ছিল কার? বাড়িওয়ালা, কিন্তু বাড়িওয়ালা না দিয়ে দিচ্ছে ভাড়াটিয়া। ভাড়াটিয়া যেহেতু পৌরকর দিয়ে দিচ্ছে, বাড়িওয়ালার ভাড়া দিয়ে দিচ্ছে, সরি বাড়িওয়ালার পৌরকর দিয়ে দিচ্ছে, সুতরাং ভাড়াটিয়া যে ভাড়া দিচ্ছে তাহলে সেখান তার সাথে এটা আরো যোগ করতে হবে, কারণ তার ভাড়া বেশি দেওয়া পড়ছে। কারণ 50,000 টাকা সে মাসিক ভাড়া দিচ্ছে, এতে বছরে যত টাকা ভাড়া হচ্ছে, আরো কি হচ্ছে, ব্যাংকার হচ্ছে পৌরকর বাবদ আরো দিয়ে দিচ্ছে 5,000 টাকা পৌরসভাকে প্রদান করছে। পৌরকর দেওয়ার কথা মালিকের, কিন্তু দিয়ে দিচ্ছে ভাড়াটিয়া। এতে ভাড়াটিয়া দিয়ে দিচ্ছে, তার মানে কি তার ভাড়া বেশি দেওয়া পড়ছে, তাহলে সেটা আবার আমরা যোগ করব। যোগ করে বাড়িটির পৌর মূল্য 13 লক্ষ টাকা, বাড়িটির পৌর মূল্য আছে 13 লক্ষ টাকা। তাহলে 13 লক্ষ টাকা পৌর মূল্য, আমরা এখানে 50,000 টাকায় মাসিক ভাড়া দিয়েছি, তাহলে 12 মাসে 6 লক্ষ টাকা। আর কি দিয়েছে? পৌরকর দিয়েছে 5,000 টাকা, তাহলে এটা যোগ হবে ভাড়া মূল্যের সাথে, 6,05,000। আর কি হবে? বাড়িটির পৌর মূল্য, পৌর মূল্য হচ্ছে 13 লক্ষ টাকা, তাহলে অর্ধেক যেহেতু ভাড়া দিয়েছে, তাহলে পৌর মূল্য আমরা অর্ধেক নিব। তাহলে 13 লক্ষ ভাগ 2, তাহলে 6,50,000 টাকা। তাহলে ওখানে হলো 6,05,000, এখানে 6,50,000, তাহলে সবচেয়ে বড় যেটা সেটা আমাদের বার্ষিক মূল্য, বার্ষিক মূল্য হবে 6,50,000 টাকা। এখান থেকে বাদ দাও কি আছে? সংশ্লিষ্ট বর্ষে জনাব ফজলে হোসেনের বাড়িটি খরচ সমূহ নিম্নরূপ। ফজলে হোসেনের যে বাড়ি, সে বাড়ির পিছনে খরচ সমূহ ছিল নিম্নরূপ খরচ ছিল। কি কি খরচ ছিল? মেরামত ব্যয় ছিল 1,80,000 টাকা, বীমা প্রিমিয়াম 25,000 টাকা, গৃহ নির্মাণ ঋণের সুদ 28,000 টাকা, আইন খরচ 16,000 টাকা, বিদ্যুৎ খরচ 20,000 টাকা, ভাড়া আদায় খরচ 10,000 টাকা। বাড়িটি 2 মাস খালি ছিল। গৃহ সম্পত্তি খাতে জনাব ফজলে হোসেন 2018-19 আয় বর্ষে মোট আয় নির্ণয় করো। তাহলে আমরা ওখানে বার্ষিক মূল্য যেখান থেকে যেটি পেয়েছি তার থেকে বাদ দেবো, বাদ অনুমোদনযোগ্য ব্যয়, তার ভিতরে কি আছে? মেরামত এবং রক্ষণাবেক্ষণ। মেরামত ও রক্ষণাবেক্ষণ কি পরিমাণ হবে? বার্ষিক মূল্যের 25% বা 30%। এখানে কত পার্সেন্ট হবে? এখানে নিশ্চয় 25%, কারণ একজন ব্যাংকারকে ভাড়া দিয়েছেন। ব্যাংকার মানে একজন চাকরিজীবী, ব্যাংকে যিনি চাকরি করেন তাকে ভাড়া দিয়েছেন, কিন্তু এখানে কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে তিনি ভাড়া দেননি, কোনো অফিস আদালত সরকারি কর্তৃপক্ষের কাছে ভাড়া দেননি, বা কোনো স্কুল কলেজ তাদের কাছেও বা বিশ্ববিদ্যালয়ের কাছে ভাড়া দেননি, ভাড়া দিয়েছেন একজন ব্যক্তির কাছে। তাহলে এটা হচ্ছে আমাদের বার্ষিক মূল্য হবে, বার্ষিক অনুমোদনযোগ্য মেরামত রক্ষণাবেক্ষণ খরচ হবে বার্ষিক মূল্যের 25%। তারপর আছে বীমা প্রিমিয়াম 25,000, কিন্তু বাড়িটির হচ্ছে দ্বিতল বাড়ি, নিচতলায় নিজে থাকেন, আরেকতলা ভাড়া দিয়েছেন, তাহলে অর্ধেক চলে আসবে। তারপর আছে গৃহ নির্মাণ ঋণের সুদ, এটা অর্ধেক আসবে। আইন খরচ, এটা হচ্ছে মেরামত রক্ষণাবেক্ষণের ভিতরে চলে যায়, আমরা আগের অঙ্কিতেও দেখিয়েছি। বিদ্যুৎ খরচ, এটাও মেরামত রক্ষণাবেক্ষণের ভিতরে চলে আসে। তারপরে আছে ভাড়া আদায় খরচ, এটাও মেরামত রক্ষণাবেক্ষণের ভিতরে চলে আসবে। ভাড়া আদায় খরচ, তারপরে দারোয়ানের বেতন, এগুলো সব আছে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে চলে আসে। তাহলে আমরা এখানে আইন খরচ, বিদ্যুৎ খরচ, ভাড়া আদায় খরচ, এগুলো চলে আসবে মেরামত ও রক্ষণাবেক্ষণ ব্যয়ের ভিতরে। মেরামত ব্যয় আর রক্ষণাবেক্ষণ ব্যয় সব মিলে একসাথে আমরা করি মেরামত ও রক্ষণাবেক্ষণ ব্যয়, যেটা আমাদের বার্ষিক মূল্য 25% অথবা 30%। এখানে যেহেতু ব্যক্তি পর্যায়ে ভাড়া দেওয়া হয়েছে, সুতরাং এখানে 25% আসবে। তারপরে কি আছে? বীমা প্রিমিয়াম 12,000, এখান থেকে অর্ধেক আসবে, যেহেতু অর্ধেক ভাড়া দেওয়া হয়েছে। গৃহ নির্মাণ ঋণের সুদ 28,000, এখানে অর্ধেক আসবে, যেহেতু অর্ধেক ভাড়া দেওয়া হয়েছে। আর বাড়িটি 2 মাস খালি ছিল। 2 মাস খালি ছিল, যেমন শূন্যতা ভাতা নামে একটা কথা আছে, যে কয় মাস খালি থাকছে আনুপাতিক হারে সেই কয় মাসের ভাড়াটা আছে এখানে আমরা অনুমোদনযোগ্য খরচ হিসেবে দেখাতে পারি। তাহলে বাড়িটি 2 মাস খালি ছিল, তাহলে শূন্যতা ভাতাও এখানে আমাদের দেখিয়ে দিতে হবে, সেটাও তোমরা খেয়াল করবা যে শূন্যতা ভাতা, ওই যে আমরা বার্ষিক মূল্য যেটা পাবো সেটাকে 12 দিয়ে ভাগ করে
যে কয় মাস খালি তত দ্বিগুণ করবো। আমরা এখানে প্রথমেই বার্ষিক মূল্য সবকিছু নির্ধারণ করবো কিন্তু বার্ষিক মূল্যের উপরে। প্রথম কাজ আমাদের বার্ষিক মূল্য নির্ধারণ করা, বার্ষিক মূল্যের উপর ভিত্তি করে আমরা অনুমোদনযোগ্য খরচগুলো সেগুলো নির্ধারণ করব। তাহলে আসো এটা আমরা সমাধান করার চেষ্টা করি। করদাতার প্রথমে আমরা করদাতাকে তার নাম লিখে নিব, যে করদাতা কে ছিলেন, ফজলে হোসেন, জনাব ফজলে হোসেন ছিলেন করদাতা। আয় বর্ষ ছিল 2018-19, তারপরে আমাদের কর বর্ষ ছিল 2019-20, গৃহ সম্পত্তি খাতে আয় নির্ণয়। সেক্ষেত্রে আমাদের আমরা সবগুলো আগের মতোই লিখতেছি, যে আয়ের খাত ও বিবরণ, টাকা টাকা, এগুলো আমরা লিখে ফেললাম। গৃহ সম্পত্তি খাতে আয় ধারা 24 ধারা মোতাবেক আমাদের গৃহ সম্পত্তি খাতের আয় নির্ণয় করতে হয়। ভাড়া মূল্য কত আছে, ভাড়া মূল্য মাসিক ছিল 50,000 টাকা, তাহলে বছরে কত হবে, 12 দিয়ে গুণ করো, গুণ করলে 50,000 গুণ 12 6 লক্ষ টাকা। এর সাথে যোগ ভাড়াটিয়া কর্তৃক বহনকৃত পৌর কর, এটা আমি আগে বলেছিলাম, ভাড়াটিয়া যদি কোনো খরচ বহন করে, মালিকের খরচ, মালিকের কোনো খরচ যদি ভাড়াটিয়া বহন করে, তাহলে সেটা ভাড়া মূল্যের সাথে যোগ করতে হবে। আর যদি ভাড়াটিয়ার কোনো কিছু মালিক বহন করে, তাহলে সেটা ভাড়া মূল্যের সাথে বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে সেটাই দেখলাম, যে ভাড়া মূল্য হলো 6 লক্ষ টাকা, আর যোগ ভাড়াটিয়া কর্তৃক বহনকৃত পৌর কর 5,000 টাকা, তাহলে মোট ভাড়া মূল্য কত হলো, 6,05,000 টাকা। পৌর মূল্য কত ছিল, পৌর মূল্য ছিল বাড়িটি, পৌর মূল্য ছিল 13 লক্ষ টাকা। বাড়িটির পৌর মূল্য 13 লক্ষ টাকা, কিন্তু বাড়িটি ভাড়া দিয়েছে কত, অর্ধেক ভাড়া দিয়েছে। দ্বিতল ভাড়া, একতলায় তিনি নিজে থাকেন সপরিবারে, আর একটা তলা আর একটা ফ্লোর ভাড়া দিয়েছেন, তাহলে অর্ধেক আসবে। তাহলে বাড়িটির পৌর মূল্য সবসময় পৌর কর্তৃপক্ষ কিন্তু মোট বাড়িটির ভাড়া নির্ধারণ করে। তাহলে এখানে পুরা বাড়িটির ভাড়া নির্ধারণ করেছিল, পৌর মূল্য নির্ধারণ করেছিল 13 লক্ষ টাকা, যেহেতু অর্ধেক ভাড়া দেওয়া হয়েছে তাহলে অর্ধেক আসবে। তাহলে 2 দিয়ে ভাগ করো, ভাগ করলে আসলে 6,50,000 টাকা। তাহলে আমাদের প্রকৃত ভাড়া আর হচ্ছে পৌর মূল্য, দুটির মধ্যে যেটি বেশি সেটা হলো বার্ষিক মূল্য। তাহলে আমরা বার্ষিক মূল্য যেটি বড়, তাহলে এই দুটোর মধ্যে যেটা বড় 6,05,000 আর 6,50,000, এই দুটোর মধ্যে নিশ্চয়ই 6,50,000 টাকা বড়। তাহলে আমরা 6,50,000 টাকা, এটা হলো আমাদের বার্ষিক মূল্য। বার্ষিক মূল্য আমরা পেলাম 6,50,000 টাকা। বাদ অনুমোদনযোগ্য খরচ সমূহ, অনুমোদনযোগ্য খরচ আমরা কি বলছি, যেহেতু এটা ব্যক্তি মালিকানায় ভাড়া দিয়েছে, তাহলে আমাদের বার্ষিক মূল্যের 25% মেরামত রক্ষণাবেক্ষণ আসবে, আর অন্যান্য খরচগুলো থাকলে সেগুলো আমরা অর্ধেক করে নিব, যেহেতু অর্ধেক ভাড়া দেওয়া হয়েছে বাড়িটি। তাহলে আমাদের অনুমোদনযোগ্য খরচ প্রথমেই ছিল আমাদের মেরামত রক্ষণাবেক্ষণ, ওখানে দেখবা তোমরা মেরামত খরচ আছে বা রক্ষণাবেক্ষণ যাই থাকুক না কেন, আমরা একসাথে দিয়ে দেবো মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ। এটা আমাদের নীতিমালাতেই বলা আছে, অনুমোদনযোগ্য ব্যয় মেরামত রক্ষণাবেক্ষণ বার্ষিক মূল্যের 25% অথবা 30%, যেহেতু আবাসিক ভাড়া 25%। তাহলে মেরামত রক্ষণাবেক্ষণ খরচ আমাদের বার্ষিক মূল্যের 25%, তাহলে বার্ষিক মূল্য ছিল 6,50,000, 25% করলে 1,62,500 টাকা। তারপরে কি ছিল, আমরা একটু ব্যাখ্যা আসি। তারপরে যে মেরামত চলে গেছে আমাদের, মেরামতের সাথে মেরামত রক্ষণাবেক্ষণ এটা চলে গেছে, তারপরে আইন খরচ চলে গেছে, বিদ্যুৎ খরচ চলে গেছে, আদায় খরচ চলে গেছে। থাকলো বিমা প্রিমিয়াম 25,000 টাকা, আর গৃহ নির্মাণ ঋণের সুদ থাকলো 28,000 টাকা। তাহলে এই দুটো আমরা আবার খেয়াল করি। তাহলে দেখো, মেরামত রক্ষণাবেক্ষণ আমরা পেয়েছি 1,62,500, বিমা প্রিমিয়াম ছিল 25,000 টাকা। তাহলে আমাদের অর্ধেক যেহেতু ভাড়াটা, তাহলে বিমা প্রিমিয়াম অর্ধেক খরচ ধরতে হবে, তাহলে 2 দিয়ে ভাগ করলে 12,500 টাকা। গৃহ নির্মাণ ঋণের সুদ ছিল 28,000 টাকা, যেহেতু অর্ধেক ভাড়া তাহলে খরচ আসবে অর্ধেক, তাহলে 14,000 টাকা। তারপরে কি ছিল, শূন্যতা ভাতা। শূন্যতা ভাতা আমরা কি বলছি, 2 মাস বাড়িটি খালি ছিল, ফাঁকা ছিল। 2 মাস যদি ফাঁকা থাকে, তাহলে 2 মাস ফাঁকা থাকলে কি আসে, যে 2 মাস ফাঁকা থাকলে আমাদের বার্ষিক মূল্য কত ছিল, বার্ষিক মূল্য 6,50,000 টাকা, 12 দিয়ে ভাগ করলে 1 মাসের ভাড়া কত বেরিয়ে আসে, তাহলে 2 দিয়ে গুণ করলে 2 মাসের ভাড়া। তাহলে 2 মাস ভাড়া হয়েছিল না, ফাঁকা ছিল বাড়িটি, ফাঁকা ছিল, তার মানে কি সেটাও অনুমোদনযোগ্য ব্যয় শূন্যতা ভাতা হিসেবে আখ্যায়িত করা আছে। যে কয় মাস খালি থাকবে সেই কয় মাসের ব্যয়টা এখানে অনুমোদনযোগ্য খরচ হিসেবে দেখাতে হবে, কারণ আমরা যখন ভাড়া আদায় করব তখন 12 মাসেরই দেখাবো। আমি যদি বাড়িটা 8 মাসও ভাড়া দিই বা 9 মাসও ভাড়া দিই,
তাহলে কিন্তু আমরা বার্ষিক, যেহেতু আমাদের এটা বার্ষিক হিসাব দেখাতে হয়, তাহলে আমরা এখানে সবসময় দেখাবো বার্ষিক, কিন্তু পরে আমি সেটা অনুমোদনযোগ্য ব্যয় হিসেবে দেখাই দেবো যে শূন্যতা ভাতা 3 মাস বাকি ছিল, শূন্য ছিল না, 4 মাস ছিল না, 2 মাস ছিল না, 1 মাস ছিল, যাই থাকুক না কেন বার্ষিক মূল্যকে আমরা 12 দিয়ে ভাগ করে তারপরে কি করব, যে কয় মাস বাকি থাকে খালি ছিল সেই কয় দিয়ে ভাগ করবো। তাহলে আমাদের এটা খালি ছিল 2 মাস, তাহলে 2 মাস যেহেতু খালি ছিল, তাহলে আমরা বার্ষিক মূল্যকে 12 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করে দেব। গুণ করলে আমাদের আসছে 1,08,333 টাকা। আর একটা কি ছিল, ভাড়াটিয়া পৌরকর বহন করছিল মালিকের, পৌরকর সেটা কিন্তু অনুমোদনযোগ্য ব্যয়, ব্যয় ছিল 5,000 টাকা। ভাড়াটা যেটা বহন করেছিল সেটা দেওয়ার কথা ছিল মালিকের, কিন্তু সেটা ভাড়াটা দিয়ে দিয়েছে, তারপরে সেটাও পৌরকর হচ্ছে অনুমোদনযোগ্য ব্যয়। তাহলে পৌরকর হচ্ছে আমাদের অনুমোদনযোগ্য ব্যয়, কিন্তু সেটা 5,000 টাকা ছিল, সেটা অর্ধেক আসবে, কারণ হচ্ছে বাড়িটির অর্ধেক আমরা ভাড়া দিয়েছি। তাহলে অর্ধেক করলে 2,500 টাকা। এই যে পাঁচটা মিলে মোট ব্যয় হয়েছে কত টাকা, 2,99,833 টাকা। এটা বাদ দাও 6,50,000 থেকে, বাদ দেওয়ার পরে গৃহ সম্পত্তি খাতে আয় হলো 3,50,167 টাকা। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আর একটু ভালো করে খেয়াল করো যে ভাড়া মূল্য আগে আমরা দিয়েছি, তারপরে ভাড়াটিয়া যদি কোনো মালিকের কোনো খরচ বহন করে সেটা যোগ হয়, যোগ করেছি, পৌরকর বহন করেছে, সেটা দেওয়ার কথা মালিকের, কিন্তু ভাড়াটিয়া দিয়েছে, সুতরাং আমরা যোগ করে দিছি। তাহলে এটা ভাড়া মূল্য হলো 6,05,000 টাকা। আর পৌরসভা কর্তৃক নির্ধারিত ওই বাড়িটির পৌর মূল্য নির্ধারণ করেছিল 13 লক্ষ টাকা, কিন্তু যেহেতু 13 লক্ষ টাকা নির্ধারণ করেছিল পুরো বাড়িটি ভাড়া দেওয়া হয়েছে অর্ধেক, তাহলে পৌর মূল্য নির্ধারণ করতে হবে অর্ধেক। অর্ধেক ধরলে 2 দিয়ে ভাগ করলে 6,50,000 টাকা। বার্ষিক মূল্য বলা আছে ভাড়া মূল্য আর পৌর মূল্যের মধ্যে যেটি বড় সেটি বার্ষিক মূল্য। বার্ষিক মূল্য 6,50,000, সেখান থেকে বাদ অনুমোদনযোগ্য খরচ। অনুমোদনযোগ্য খরচ আমরা জানি কি, মেরামত রক্ষণাবেক্ষণ হচ্ছে বার্ষিক মূল্যের 25%, তাহলে বার্ষিক মূল্যের 25% নিয়ে নিলাম। আর কি ছিল, প্রিমিয়াম ছিল 25,000 টাকা, যেহেতু অর্ধেক ভাড়া দেওয়া হয়েছে তাহলে খরচ অর্ধেক আসবে 12,500 টাকা। গৃহ নির্মাণ ঋণের সুদ ছিল 28,000 টাকা, যেহেতু অর্ধেক ভাড়া তারপর খরচ আসবে অর্ধেক 14,000 টাকা। শূন্যতা ভাতা, বাড়িটি 2 মাস শূন্য ছিল, ফাঁকা ছিল, তাহলে আমরা বার্ষিক মূল্য যেটা থাকবে সেটাই 12 দিয়ে ভাগ করব, করে যে কয় মাস ফাঁকা থাকবে সেই কয় দিয়ে গুণ করব। 2 মাস ফাঁকা, তাহলে 2 দিয়ে গুণ করব, গুণ করে দিলাম 1,08,333। আর একটা ছিল কি, ভাড়াটিয়া যে বাড়ির পৌরকর পরিশোধ করে দিয়েছিল, তাহলে পৌরকর হচ্ছে সবসময় অনুমোদনযোগ্য ব্যয়, তাহলে পৌরকর ছিল 5,000 টাকা, যেহেতু অর্ধেক ভাড়া দেওয়া তাহলে এটারও খরচ অর্ধেক আসবে, অর্ধেক 2,500 টাকা। এই মিলে মোট পাঁচটা মিলে আমাদের মোট টোটাল খরচ হতে 2,99,833 টাকা। আর আমাদের বার্ষিক মূল্য ছিল, ভাড়া মূল্য ছিল 6,50,000 টাকা। এটা বিয়োগ করলে গৃহ সম্পত্তি খাতে আয় 3,50,167 টাকা। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো সবগুলো। আবার যদি বারবার তোমরা একটু ভালোভাবে খেয়াল করো তাহলে সহজে বুঝতে পারবে। তবে আমাদের 8 নম্বর লেকচার যেটা গতদিন দিয়েছি সেটা আগে ভালো করে শুনতে হবে, দেখতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। এরপরে আসো, আরেকটি অঙ্ক আমরা এখানে তুলে ধরেছি। জনাব তরিকুল ইসলামের নিম্ন বর্ণিত তথ্যাবলী হতে গৃহ সম্পত্তি খাতে মোট আয় নির্ণয় করো। জনাব তরিকুলের গৃহ সম্পত্তি খাতে মোট আয় নির্ণয় করতে বলছে। তার ঢাকা শহরে একটি 3 তলা বাড়ি রয়েছে, বাড়িটির 3য় তলায় তিনি থাকেন এবং নিচতলা ও দোতলা একটি কোম্পানিকে ভাড়া প্রদান করেন। এখানে কোম্পানি যখন ভাড়া দেয়, কোম্পানি কি করে, উৎসস্থলে 5% কর কেটে রেখে তারপরে ভাড়া পরিশোধ করে। প্রতিষ্ঠানটি উৎসে কর কর্তন করে তাকে মাসে 38,000 টাকা ভাড়া প্রদান করে। এই যে কোম্পানিকে ভাড়া দিয়েছিল তারা আগে উৎসস্থলে কর কর্তন করে নিয়েছে, কেটে নিট 38,000 টাকা ভাড়া প্রদান করছে বাড়ির মালিককে। ঠিক আছে, বাড়িটির পৌরমূল্য নির্ধারণ করা হয়েছিল 4,20,000 টাকা। তিনি বাড়িটির জন্য নিম্ন বর্ণিত ব্যয় করেন। মেরামত খরচ 1,60,000, পৌরকর 60,000, অগ্নি বীমার প্রিমিয়াম 9,900, প্রহরী বেতন। 900 প্রহরী বেতন কোথায় যায়, মেরামত রক্ষণাবেক্ষণের ভিতরে, সুতরাং এটা অনুমোদনযোগ্য ব্যয় ওর ভিতরেই চলে যায়, আলাদাভাবে আর দেখানোর প্রয়োজন পড়ে না। তাহলে চলতি বছরে জনাব তরিকুল ইসলাম হাউস বিল্ডিং কর্পোরেশন 11% হারে সুদে 15 লক্ষ টাকা ঋণের মধ্যে 2,50,000 টাকা পরিশোধ করেন। বাড়িটি 1 মাস খালি ছিল। তাহলে হাউস বিল্ডিং থেকে 11% আর সুদে 15 লক্ষ টাকা ঋণ নিয়েছে, তাহলে ঋণের সুদ আমরা বের করব। তার মধ্যে তিনি কিস্তি পরিশোধ করেছেন 2,50,000 টাকা। কত টাকা তিনি পরিশোধ করলেন বা না করলেন সেটা আমাদের কিছু বিবেচ্য বিষয় নাই। আমরা দেখবো যে এখানে তিনি কত টাকা
ঋণ নিয়েছিলেন তার ঋণের সুদ কত আসে সেই সুদটা আমরা অনুমোদনযোগ্য ব্যয় হিসেবে দেখব। সেখানে তিনি কত টাকা পরিশোধ করলেন বা পরিশোধ করলেন না সেটা এখানে বিবেচ্য বিষয় হবে না। আমরা ঋণের সুদটা বের করবো, সেখান থেকে তাকে অনুমোদনযোগ্য খরচ কত সেটা বের করবো। বাড়িটি 1 মাস খালি ছিল, এখানে 1 মাস খালি ছিল। আগের অঙ্কে আমরা দেখলাম 2 মাস খালি ছিল, এখানে 1 মাস। তাহলে 12 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করলে যাচ্ছে। আর এটাতে এখানে আরেকটা বিষয় তোমরা খেয়াল করো যে বাড়িটি 3 তলা, কিন্তু বাড়িটির 3য় তলায় তিনি থাকেন আর নিচতলা দোতলায় একটি কোম্পানিকে ভাড়া দিয়েছেন, তাহলে 2টো ফ্লোর ভাড়া দিয়েছেন আর একটা ফ্লোরে তিনি থাকেন, তার মানে 3 ভাগের 2 ভাগ তিনি ভাড়া দিয়েছেন। তাহলে যখন আমরা বার্ষিক মূল্য বের করব তখন কিন্তু 3 ভাগের 2 ভাগ নেব, তার মানে 3 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করব। প্রত্যেকটা খরচও যখন আমরা বাদ দেব তখন 3 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করব। আগের গুলো করছিলাম যেহেতু একটা ফ্লোরে থাকছিলেন আর একটা ভাড়া দিচ্ছিলেন, তাহলে অর্ধেক আসছিল। আর যেহেতু এখানে 3 তলা বাড়ির 1 তলাতে তিনি নিজে থাকেন আর 2টো ফ্লোর ভাড়া দিয়েছেন, তাহলে 3 ভাগের 2 ভাগ থেকে আয় কত আসলো আর 3 ভাগের 2 ভাগের ব্যয় কত হবে সেটা আমরা বের করব। যেখানে সবসময় 3 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করব আয়ের ক্ষেত্রেও, আবার যখন আমরা ব্যয় করব অনুমোদনযোগ্য ব্যয় তখনও। তার মানে বার্ষিক মূল্য যখন নির্ধারণ করব, পুরো বাড়িটির বার্ষিক মূল্য 4,20,000 টাকা, তাহলে যখন আমরা ওই 2টা ফ্লোর ভাড়া দিয়েছি, এই নিচতলা 2 তলা ভাড়া দিয়েছে, ওই দুটোর জন্য যখন বের করব তখন কি করব, যেহেতু 3 তলা বাড়ি তাহলে 3য় তলার, তাহলে 3 তলা বাড়ির হচ্ছে পুরা বাড়িটির বার্ষিক মূল্য হলো 4 লাখ, পৌর মূল্য হলো 4,20,000 টাকা। তাহলে আমরা 3 দিয়ে ভাগ করব, ভাগ করে আয় হিসেবে দেখাবো কয় ভাগ, 2 ভাগ, যেহেতু 2টা ফ্লোর ভাড়া দেওয়া, তাহলে 2 দিয়ে গুণ করব। ঠিক আছে, প্রত্যেকটি খরচের ক্ষেত্রে একই রকম। পৌর খরচ যখন আমরা দেখব তখন 3 দিয়ে ভাগ করে 2 ভাগ নেব পৌর কর, কারণ হলো পুরা বাড়িটির পৌর কর এটি, কিন্তু আমি ভাড়া দিয়েছি 2টাই ইউনিট। তারপর অগ্নিবীর প্রিমিয়াম একইভাবে 3 দিয়ে ভাগ করে 2 ভাগ নিতে হবে। তারপরে আমাদের ঋণের সুদ যেটা আসবে সেটাও আমরা 3 দিয়ে ভাগ করে 2 ভাগ নিব। আর বাড়িটি 1 মাস খালি ছিল, তার মানে খালি আমরা কি করব, বার্ষিক মূল্যকে 12 দিয়ে ভাগ করে 1 ভাগ নিব। তাহলে আসো, করদাতা জনাব তরিকুল ইসলাম, আয় বর্ষ 2018-19, কর বর্ষ 19-20, গৃহ সম্পত্তি খাতে আয় নির্ণয়, আয়ের খাত বিবরণ, টাকা ও টাকা। গৃহ সম্পত্তি খাতে আয় ধারা 24, প্রাপ্ত ভাড়া, এইটাই যে মোটাঙ্কিত করতে হবে। উৎসস্থলে 5% কেটে রেখেছিল, বলছে যে ভাড়া উৎসস্থলে 5% কেটে তাকে 38,000 টাকা ভাড়া দেওয়া হয়েছিল, তাহলে নেট ভাড়া কত পেয়েছে সে, 38,000 ইন্টু 12, তাহলে 4,56,000 টাকা, যোগ উৎসে কর্তৃত কর, এই 4,56,000 টাকা সে নগদ পেয়েছে নেট। আর উৎসস্থলে কর কত কেটে নিয়েছিল সেই করটাও এর সাথে যোগ করে ভাড়া মূল্য কত ছিল 144, সেটা দেখাতে হবে। তাহলে উৎসস্থলে কর কেটে নিয়েছিল কত পার্সেন্ট কাটে, 5% কাটে, আমরা আগে এটা আলোচনা করেছি আগের ক্লাসে। তাহলে উৎসস্থলে 5% যদি কর কেটে নেয় তাহলে আমরা 5% করটা কিভাবে করব, এই নেট যে ভাড়াটা বের করব, নেট ভাড়াকে আমরা গুণ করব হলো 5 দিয়ে আর 95 দিয়ে ভাগ করব, তাহলে গুণ 5 আর ভাগ হলো 95, তাহলে হবে কিভাবে, এটা তোমরা যদি ঐকিক ভাবে হিসাব করো তাও হয়। এই যে আমি এই ভাড়াটা যে আমরা পেলাম, এটা কিন্তু পেলাম আমরা 95% পাইলাম, কারণ 100% এর ভিতরে 5% কেটে নিয়েছে, কেটে নিয়ে কিন্তু তোমাকে ভাড়া দিচ্ছে, তাহলে 5% কেটে নিয়েছে মানে কি তুমি কত পার্সেন্ট পেয়েছো, 95%। তাহলে আমরা যদি ঐকিক ভাবে লিখি যে 95% এত টাকা, 1% কত টাকা, 5% কত টাকা, তাহলে 95% এত টাকা, 1% তাহলে 80/95, অর্থাৎ 5%, তাহলে 5 উপরে গুণ হয়ে যাবে। তাহলে ঠিক একই রকম, তাহলে দেখো 95 দিয়ে ভাগ, 5 দিয়ে গুণ, তাহলে যখন আমরা উৎসে আমরা কি করব, উৎসে কর যখন কর্তৃত হবে তখন সেটা আমরা যোগ করব কিভাবে, নেট যে ভাড়া পাইছি সেটাকে আমরা 5 দিয়ে গুণ করব আর 95 দিয়ে ভাগ করব, তার মানে 95 দিয়ে ভাগ গুণ 5, তাহলে আগে ভাগ করে নিব গুণ 5, তারপরে এইভাবে করলেও হবে, অথবা তোমরা 8 ভাগ 95 গুণ 5 এটা যদি করো তাহলে এসে যাবে। তাহলে উৎসে কর কর্তৃত হয়েছে কত টাকা সেটি যোগ করেই কিন্তু মোট ভাড়া কত সেটা বেরিয়ে আসে। তাহলে সবসময় যখন খেয়াল করবা বাণিজ্যিক উদ্দেশ্যে যখন ভাড়া দেয় তখন উৎসস্থলে কর কেটে রেখে তারপরে ভাড়া দিয়েছে কিনা। আগের একটা অঙ্ক আমরা দেখলাম সেখানে ভাড়া দিয়েছে কিন্তু উৎস সরকারি কর্তৃপক্ষকে ভাড়া দিয়েছে কিন্তু কর কর্তন করে রাখে, কিন্তু কর্তন করার পরে ভাড়া দিয়েছে এই কথাটা বলা নেই, সেখানে বলেছে ভাড়া মূল্য ছিল 40,000 বা কত, যাই হোক, তাহলে সেইটাই আমরা ধরে নিয়েছিলাম মোট ভাড়া, তাহলে সেটিতে 12 দ্বিগুণ করে দিয়েছিলাম। কিন্তু এখানে বলেছে, এখানে আবার একটু যদি আমরা ভালো করে খেয়াল করো তাহলে দেখো
প্রতিষ্ঠানটি উৎসে কর কর্তন করে তাকে মাসে 38,000 টাকা ভাড়া প্রদান করে। তার মানে আগে কর কেটে নিয়েছে, তারপরে ভাড়া দিয়েছে। এইটা হলো নেট ভাড়া। এটা মাসের নেট ভাড়া হলে বছরের নেট ভাড়া আমরা বের করলাম। সেই নেট ভাড়ার সাথে আমাদের বছরে কত কর কেটেছে কত সেটা আমরা যোগ করে দিব ওর সাথে। তাহলে আমাদের নেট ভাড়া ছিল মাসিক 38,000 টাকা, তাহলে বছরে কত আসলো 4,56,000 টাকা। আর উৎসে কর কর্তন কেটেছে, তাহলে এই 4,56,000 এটিকে আমরা 95 দিয়ে ভাগ করে 5 দিয়ে গুণ করবো, কারণ এটা হলো 95 ভাগ ভাড়া, তাহলে 5% ভাড়া কত হয়। তাহলে 95 যদি এত হয়, একে কত, পাঁচে কত, সেইভাবে ওই কি করেও তোমরা বের করতে পারো। যারা ভালো বুঝতেছো না তারা ওইভাবে করতে পারবা যে 95% 95 দিয়ে এত হলে একে কত, পাঁচে কত, তাহলে এইরকমই আসবে। তাহলে নেট ভাড়া গুণ 5 বাই 95, এটা করলে আমাদের উৎসে কর্তৃত কর, তাহলে উৎসে কর কর্তন আর নেট ভাড়া পাইছিলাম। এই মিলে মোট ভাড়া তার ছিল, বাড়িটির ভাড়া ছিল 4,80,000 টাকা। এবার আসো প্রকৃত ভাড়া হচ্ছে 4,80,000 টাকা। এবার পৌরমূল্য, বাড়িটির পৌরমূল্য নির্ধারণ করা হয়েছিল 4,20,000 টাকা, কিন্তু বাড়িটি হচ্ছে 3 তলা ছিল, একতলায় তিনি নিজে থাকেন আর 2টি ইউনিট ফ্লোর ভাড়া দেন। তাহলে 2টি ফ্লোর ভাড়া দেন, তার মানে আমরা হিসাব করবো সবসময় 2 ফ্লোরের, কারণ পুরো বাড়িটি ছিল 3 তলা। তাহলে কি করব, 3 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করব, ঠিক আছে। আর যদি এমন হতো যে 3টি ফ্লোর আছে, 2টি ফ্লোরে নিজে থাকেন, 1টি ভাড়া দেন, তাহলে কি করতাম, 3 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করতাম, যেতে ভাড়া হচ্ছে একটা ইউনিট। তাহলে সেখানে আমরা করতাম 3 দিয়ে ভাগ গুণ 1, যেহেতু একটা অংশ ভাড়া আছে, কিন্তু এখানে 2টা অংশ ভাড়া আর একটা অংশ তিনি নিজে থাকেন। তাহলে 2টা অংশ যদি ভাড়া দিয়েছেন, 2টা অংশ থেকে তার আয় ধরতে হবে, 2টা অংশের ব্যয়ও ধরতে হবে। তাহলে আমরা পৌর মূল্য 4,20,000 ভাগ 3 গুণ 2, এটা করে আসলে আমাদের 2,80,000 টাকা। বার্ষিক মূল্য যেটি বড়, তাহলে প্রকৃত মূল্য আর পৌর মূল্য এই দুটির মধ্যে যেটি বড়, 4,80,000 টাকা বড়, এটা হচ্ছে আমাদের বার্ষিক মূল্য। এবার বাদ অনুমোদনযোগ্য খরচ, এটা হচ্ছে আমাদের ভাড়া দিয়েছিল কাদেরকে, আবার একটু দেখে আসি। ভাড়া দিয়েছিল কেটে প্রতিষ্ঠানকে, একটা কোম্পানিকে ভাড়া দিয়েছে। বাড়িটি তলায় নিচে থাকেন এবং নিচতলা দ্বিতীয় তলায় একটি কোম্পানিকে ভাড়া দিয়েছেন। তাহলে কোম্পানিকে যখন ভাড়া দিবেন তখন তোমাদেরকে খেয়াল করতে হবে উৎসস্থলে কর কার্তন কেটে নেয় আর বাণিজ্যিক ভাড়া, সুতরাং অনুমোদনযোগ্য ব্যয় হলো 30%। তাহলে আমরা এখানে মেরামত রক্ষণাবেক্ষণ ব্যয় ধরবো 30%। তাহলে আসো, এই যে ঠিক আছে, আমাদের বার্ষিক মূল্য ছিল 4,80,000 টাকা, আর আমরা অনুমোদনযোগ্য খরচ পাচ্ছি মেরামত রক্ষণাবেক্ষণ, এই 4,80,000 30%, 1,44,000 টাকা। তারপর ছিল পৌর কর ছিল কত, 60,000 টাকা, পৌর কর 60,000 টাকা। তাহলে আমরা 2টি ইউনিট পর্যন্ত ভাড়া দিয়েছি, 3তলা বাড়ি, 2টা ফ্লোর ভাড়া দেওয়া হয়েছে, একটা ভাড়া নিজে থাকেন, তাহলে 3 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে পৌর কর 60,000 ভাগ 3 গুণ 2, 40,000 টাকা। অগ্নি বিমা প্রিমিয়াম একই রকম, 9,000 টাকা ছিল, 3 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করবো, 6,000 টাকা। ঋণের সুদ, আমরা বলছিলাম ঋণ নিয়েছে তিনি 11% হারে 15 লক্ষ টাকা ঋণ নিয়েছে। ঋণ যে নিয়েছে সেই ঋণের সুদটা আগে বের করব। কত হয়েছে, 15 লক্ষ ইন্টু 11%, সুদ হয়েছে কত, 1,65,000। যে সুদটা হয়েছে সুদ অনুমোদনযোগ্য ব্যয়, কিন্তু পুরাটা হবে না, কারণ হলো কি, এখানে পুরো বাড়িটা ভাড়া দেওয়া না, 2টা অংশ ভাড়া দেওয়া, একটা অংশ তিনি নিজে বসবাস করেন। তাহলে 3 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ, তাহলে আমরা ঋণের সুদ আগে বের করেছি। দেখো 15 লক্ষ গুণ 11% করলে হয় 1,65,000, 1,65,000 টাকা ভাগ 3 গুণ 2, কারণ যেহেতু 3তলা বাড়ি, 2তলা পর্যন্ত নিচতলা 2তলা ভাড়া দেওয়া আছে, 3তলায় তিনি নিজে থাকেন, তাহলে 2টা ইউনিটের খরচ ধরতে হবে। তাহলে 3 দিয়ে ভাগ করে আমরা 2 দিয়ে গুণ করেছি। তাহলে এইটা আগে তোমরা কি করবা, ঋণের সুদটাকে বের করে নিবা, নিয়ে যে সুদটা হলো সেটা 3 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করলাম, গুণ করলে হলো আমাদের 1,10,000 টাকা। আর শূন্যতা ভাতা 1 মাস খালি ছিল, তাহলে 1 মাস খালি ছিল, বার্ষিক মূল্যে চলে যাও, বার্ষিক মূল্য কত ছিল বাড়িটির, বার্ষিক মূল্য ছিল 4,80,000 টাকা, ভাগ 12 গুণ কত মাস খালি, 1 মাস খালি, তাহলে 1 দিয়ে গুণ। তাহলে ভাগ করতে হবে সবসময় 12 দিয়ে, যে কয় মাস খালি থাকবে সেই কয় দিয়ে গুণ করলেই আমাদের শূন্যতা ভাতা বেরিয়ে আসবে। শূন্যতা ভাতা উঠে, তাহলে শূন্যতা ভাতা হলো 40,000 টাকা। এই মোট মিলে আমাদের এই খরচগুলো অনুমোদনযোগ্য ব্যয় আসলো 3,40,000 টাকা। 3,40,000 টাকা তোমরা বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে গৃহ সম্পত্তি খাতে আয় হলো 1,40,000 টাকা। 1,40,000 টাকা তার এখানে গৃহ সম্পত্তি খাতে আয় হয়েছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো
তোমরা সবসময় এখানে একটু খেয়াল করবে উৎসে কর কর্তন এটা কি আছে কিনা, বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয়েছে কিনা, বাণিজ্যিক উদ্দেশ্যে দেওয়া থাকলে উৎসে কর কর্তন কেটে নিয়ে নেটটা দিয়েছে কিনা, যদি নেটটা দেয় তাহলে মোটাঙ্কিত করতে হবে। সেই ক্ষেত্রে অনুমোদনযোগ্য ব্যয় মেরামত রক্ষণাবেক্ষণ আসবে 30%। আর খেয়াল করবা বাড়িটির কত অংশ ভাড়া আছে, যদি 3 অংশের ভিতরে 2 অংশ ভাড়া থাকে তাহলে 3 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করতে হবে সবসময়। আর যদি 3 অংশের ভিতরে 1 অংশ ভাড়া দেওয়া থাকে, 2 অংশে তিনি নিজে থাকেন, তাহলে 3 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করতে হবে। তার মানে যে অংশটুকু আমরা ভাড়া দিচ্ছি সেই পোর্শন দিয়ে গুণ করে, 2 পার্সেন্ট থাকলে 2 দিয়ে গুণ, 1 পার্সেন্ট থাকলে 1 দিয়ে গুণ। তাহলে সেই ক্ষেত্রে আমরা পৌর মূল্য নির্ধারণ ক্ষেত্রেও একই রকম, যখন অনুমোদনযোগ্য ব্যয় নির্ধারণ করব তখনও একই রকম এই সিস্টেমেই করতে হবে। তাহলে তোমরা এই অঙ্কগুলো ভালোভাবে খেয়াল করবে, তাহলে নিশ্চয়ই আরো ভালোভাবে বুঝতে পারবে। তবে আগের থিওরিটিক্যাল যে ক্লাসটা আছে সেটা আগে করতে হবে, সেটা আগে ভালো করে পড়তে হবে, তাছাড়া কিন্তু বোঝার জন্য অসুবিধা হবে। তাহলে আমরা এই তরিকুলের এটা আবার একটুকুন খেয়াল করি যে তরিকুল সেটা হচ্ছে 3 তলা বাড়ি, তৃতীয় তলা তিনি নিজে থাকেন আর নিচতলা দোতলা তিনি ভাড়া দিয়েছেন, তার মানে 2টা অংশ ভাড়া দিয়েছেন আর একটা অংশ নিজে থাকেন, সেই জন্য সবকিছু 3 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করতে হবে। আর কোম্পানিকে ভাড়া দিয়েছেন, কোম্পানি কর্তন করার পরে কিন্তু 38,000 টাকা নিট ভাড়া দিয়েছে, তাহলে কর কর্তন করে, তাহলে এটা নিট 12 দিয়ে গুণ করলে নিট ভাড়া কত বছরের বেরোবে, আর নিট ভাড়া যেটা বেরোলো সেটা মানে 95%, আর 5% হচ্ছে কেটে নিয়েছে, তাহলে 5% হচ্ছে কর করতেছে কত, সেটা যোগ করলে আমাদের 100% ভাড়া কত ছিল সেটা বেরিয়ে আসবে। আর পৌর মূল্য 4,20,000 টাকা, 4,20,000 টাকার পৌর মূল্য এখানে আমরা 3 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করবো, যেহেতু 2টা অংশ ভাড়া দেওয়া আছে, তাহলে গুণ করলে বেড়ে যাবে পৌর মূল্য, তারপরে ওই দুটোর ভিতরে আহ প্রকৃত ভাড়া আর পৌর মূল্যের ভিতরে যেটি বড় সেটি হলো আমাদের বার্ষিক মূল্য, সেটি আমরা বার্ষিক মূল্য পেয়েছি, যে সেই বার্ষিক মূল্য 4,80,000 টাকা। আর যেহেতু এটা বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া, সেহেতু তোমরা খেয়াল করো যে বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া মেরামত রক্ষণাবেক্ষণ বার্ষিক মূল্যে 30%, আর পৌর কর এটা তো দেওয়াই আছে 60,000, প্রিমিয়াম দেওয়া আছে 9,000, ঋণের সূত্র আমরা বের করেছি 11% এত হয়েছে, সেটাও 3 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ, শূন্যতা কথা 1 মাস পাকা ছিল বাড়িটি। এই ছিল আমাদের মোটামুটি। এখানে আর একটা নৈশ প্রহরী বেতন ছিল, সেটা আমাদের মেরামত রক্ষণাবেক্ষণের ভিতরে চলে আসে, সেটা তোমরা তোমাদেরকে আগেও বলেছি মেরামত রক্ষণাবেক্ষণের ভিতরে কি কি খরচ অন্তর্ভুক্ত থাকে সেগুলো তোমরা গত ক্লাসে দেখেছো নিশ্চয়ই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ মনোযোগ সহকারে ক্লাসটি শোনার জন্য, উপভোগ করার জন্য। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো সেই প্রত্যাশা করি। সবাই বাইরে অযথা ঘোরাফেরা না করে বাসায় বসে পড়ালেখা করো। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ।